আমাদের সাথে আছেন অভিজ্ঞ কূটনীতিক জেমস মোরান, সিইপিএস এর অ্যাসোসিয়েট সিনিয়র রিসার্চ ফেলো ও সাবেক ইইউ এশিয়া ডিরেক্টর। তিনি ব্রাসেলস থেকে কায়া কাল্লাসের ইসলামাবাদ সফর নিয়ে কথা বলতে যুক্ত হয়েছেন। মিস্টার মোরান, যোগদানের জন্য ধন্যবাদ। পাকিস্তান 2027 পর্যন্ত জিএসপি প্লাস সুবিধা পাচ্ছে। এই সফরে মানবাধিকার ও সুশাসন কি বিশেষভাবে গুরুত্ব পাবে? আসলে এই বিষয়গুলো অবশ্যই আলোচনায় আসবে, কারণ যেমনটা আপনি জানেন, জিএসপি প্লাস ব্যবস্থাটি গঠিত হয়েছে এই ভিত্তিতে যে অংশীদার দেশ, এই ক্ষেত্রে অবশ্যই পাকিস্তান, প্রায় 27টি আন্তর্জাতিক চুক্তি ও নীতিমালার সঙ্গে সহযোগিতা করছে, যেগুলো প্রায়শই এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে। তাই এটা অবশ্যই আলোচনায় আসবে এবং মিসেস কাল্লাসকে নিঃসন্দেহে ইউরোপীয় পার্লামেন্ট এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর কাছে তার সফরের বিষয়ে রিপোর্ট দিতে হবে, বিশেষ করে পাকিস্তানের ভবিষ্যৎ পরিকল্পনা আগামী কয়েক বছরের জন্য কি হতে যাচ্ছে সে সম্পর্কে। যেহেতু এই ব্যবস্থা 2027 পর্যন্ত চলবে, তাই নবায়নের বিষয়টি আবারও আলোচিত হবে। বর্তমানে চলমান সংলাপটি বেশ গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক মাসগুলোতে বিষয়টি বিস্তৃত হয়েছে, কারণ পাকিস্তান একটি চুক্তির প্রচেষ্টায় কেন্দ্রীয় ভূমিকা রাখছে, যাতে ইরান যুদ্ধের অবসান বা অন্তত যুদ্ধবিরতি আনা সম্ভব হয়। এবং যদিও ইউরোপ এই বিষয়ে কোনো ধরনের কেন্দ্রীয় ভূমিকা পালন করছে না, তবু আপনি যেমন পাকিস্তানে আছেন কিংবা এশিয়ার আশেপাশে আছেন, এই সংঘাতের দ্বারা ইউরোপও মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে, যেমনটা আপনি জানেন। তাই আমি নিশ্চিত পাকিস্তান সরকার, মন্ত্রীরা এবং অবশ্যই মিসেস কাল্লাসের মধ্যে অনেক আলোচনা হবে। পাকিস্তানি মধ্যস্থতাকারীরা যেভাবে বিষয়টিকে দেখছেন সেই দৃষ্টিভঙ্গি নিয়ে। এ ধরনের বিষয়ে মিসেস কাল্লাসের কাছে সরাসরি তথ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি মনে করি পাকিস্তানও হয়তো জানতে চাইবে ইউরোপ কোনোভাবে ভূমিকা রেখে সংঘাত নিরসনে কিভাবে সাহায্য করতে পারে। যদিও আমরা জানি আসল কেন্দ্রবিন্দু হচ্ছে ওয়াশিংটন, তিনি অবশ্যই বিষয়টি তুলবেন, কারণ এটি তাকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি ভাবায়। এবং তিনি যেহেতু এস্তোনিয়া থেকে এসেছেন এবং রাশিয়ার মতো অত্যন্ত কঠিন প্রতিবেশীর খুবই কাছ থেকে সরাসরি বাস্তব অভিজ্ঞতা পেয়েছেন, তাই তিনি সবসময় আন্তর্জাতিক মহলে এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলতে বিশেষভাবে আগ্রহী থাকেন। কিন্তু আমি মনে করি না যে এটা বর্তমান এজেন্ডার একেবারে শীর্ষে থাকবে। আমার কথা হলো, সবাই জানে যে পাকিস্তান আপাতত নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসার সম্ভাবনা খুবই কম, কারণ রাশিয়ার সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আসলে পাকিস্তান কোনো বড় ভূমিকা পালন করছে না, বরং রাশিয়াকে বাণিজ্য বা অন্য কোনোভাবে সমর্থন দেওয়ার ক্ষেত্রে তারা সম্ভবত খুবই ছোট একটি ভূমিকা রাখছে। তাই আমি মনে করি না এটা এজেন্ডার শীর্ষে থাকবে, তবে আলোচনা চলাকালীন এটা অবশ্যই উঠে আসবে, এতে আমার কোনো সন্দেহ নেই। আসলে ইসলামাবাদ নিঃসন্দেহে খুব বুদ্ধিমত্তার সঙ্গে পদক্ষেপ নিয়েছে, যেভাবে তারা এতে জড়িয়েছে। আসলে এক অর্থে এটা সবসময়ই ছিল। যদি আপনি কোনো ধরনের চুক্তিতে যেতে চান, তাহলে এটা ছিল একেবারে স্পষ্ট একটি জায়গা, কারণ পাকিস্তানের দুই পক্ষের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে। যেমন আমরা সবাই জানি, গালফ দেশগুলোর সঙ্গে, যুক্তরাষ্ট্রের সঙ্গে, এমনকি ইরানের সঙ্গেও দুই পক্ষের মধ্যে এক ধরনের বোঝাপড়া রয়েছে। তাই আমি মনে করি পাকিস্তান সরকার খুব শুরুতেই এই আলোচনায় জড়িয়ে পড়ে বেশ বুদ্ধিমানের কাজ করেছে। তবে আসল প্রশ্ন হলো, এটা আদৌ ফল দিতে পারবে কিনা, কারণ ব্যাপারটা বেশ কঠিন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিশাল দূরত্ব এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অনিশ্চয়তা বিবেচনায় নিলে পরিস্থিতি আরও জটিল ও কঠিন হয়ে দাঁড়ায়। এমন পরিবেশে কাজ করা সত্যি অত্যন্ত কঠিন। আমার মনে হয় পাকিস্তানের এতে জড়িত হওয়া ভালো। নিশ্চিতভাবেই এতে বিশ্বজুড়ে, বিশেষ করে ইউরোপে, দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। আর সবশেষে পাকিস্তানের হারানোর কিছু নেই। What has it got to lose?